ভারতের পুশিন ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার। সুন্দরবন খিরসা জলসীমায় স্পিড বোটে রাত দিন টহলে বিজিবি। জলদস্যু, মাদক ও মানব পাচার ঠেকাতেও তৎপর। ভারতের আমদানি নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকের জটলা। নবসেবা ও কলকাতা বন্দর ব্যয়বহুল হওয়ায় ক্ষতির শঙ্কা। আলোচনা করে সমস্যা সমাধানের আশা। ডিপ্লোমা সনদকে স্নাতক সমমান করার দাবিতে আবারও রাজপথে নার্সিং শিক্ষার্থীরা। জেলায় জেলায় বিক্ষোভ, ৬ দফা আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। দেশে বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু সুনামগঞ্জে। 10 বছরে প্রাণহানি প্রায় 400। বিশাল হাওর অঞ্চলের প্রয়োজন অনেক নিরোধক দণ্ড স্থাপন। ব্যয়বহুল বলছে জেলা প্রশাসন। এবং বৃষ্টির ছোঁয়ায় সজীব হয়ে উঠেছে মৌলভীবাজারের চা বাগান। গাছে এসেছে নতুন করে। মৌসুমের শুরুতেই পাতা সংগ্রহে ব্যস্ত শ্রমিক। কাঙ্ক্ষিত উৎপাদনের আশা। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনাদ। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে এ পর্যন্ত প্রায় 400 নাগরিককে পুশ-ইন করেছে বিএসএফ। ভারতীয় বাহিনীর এমন কর্মকাণ্ডে নড়ে চড়ে বসেছে বিজিবি। সাতক্ষীরা জেলার সুন্দরবন ঘেঁষা ৭৯ কিলোমিটার জলসীমায় স্পিড বোটে 24 ঘন্টা চলছে টহল কার্যক্রম। পাশাপাশি সতর্ক অবস্থানে 18টি স্থলবিওপিও। শুধু পুশ-ইন নয়, জলদস্যুতা, মাদক কারবার ও মানব পাচার বন্ধেও তৎপরতা বাড়ানোর কথা জানিয়েছে বিজিবি। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের নীলাভূমি, বিশ্ব ঐতিহ্যের ম্যানগ্রোভ বন সুন্দরবন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সাতক্ষীরার একেবারে দক্ষিণে বঙ্গোপসাগরের তীর ঘেঁষে রয়েছে সুন্দরবনের দীর্ঘ অংশ। রায়মঙ্গল, মাহমুদা সহ বেশ কয়েকটি বড় নদী ও বয়সিং সহ অসংখ্য দৃষ্টিনন্দন খাল রয়েছে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে, যা মুগ্ধতা ছড়ায় প্রতিনিয়তই। সুন্দরবনের এই অপরূপ সৌন্দর্যের মাঝে আছে অন্ধকার জগত। জলদস্যুর উৎপাত, মানব পাচার, বন্য প্রাণী শিকার সহ নানা অপরাধ যেন নিত্যদিনের ঘটনা। এসব অপরাধের কারণে অতিষ্ঠ উপকূলের বাসিন্দারা। ধরে এমন মারপিট শুরু করে দেয়, আমাদের পরিবারে তারা ফোন করায় যে এত লক্ষ টাকা আমাদেরকে না দিলে আমরা মুক্তিপণ তোমাদেরকে ছেড়ে দেবো না। তখন বাধ্য হয়ে আমাদের ভিটা বাড়ি অসহায় সমস্ত সম্পত্তি বিক্রি করে তাদেরকে মুক্তিপণ দিতে হয়। আমার স্কুলে নিয়ে যেয়ে তাই নিয়ে আসতে আমি কার ভরসা দিয়ে আসবো? এই রাস্তার পরে উঠতেছে, চকলেট দিচ্ছে, দিয়ে সেই করে নিয়ে চলে যাচ্ছে। জিম্মা করি তো মানুষ উঠাইয়ে রেখে দেয়। তার জন্য তো বিজিবি, পুলিশ এরা তো সবসময় কাজ করে। এসব অপরাধের সঙ্গে নতুন করে যোগ হয়েছে সীমান্তে পুশ-ইন। এ পর্যন্ত সুন্দরবনে 78 জন সহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে 391 জনকে পুশ-ইন করেছে বিএসএফ। এমন কর্মকাণ্ড রোধে সাতক্ষীরা জেলার সুন্দরবন রেঞ্জে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ৭৯ কিলোমিটার জলসীমা নিরাপদ রাখতে নতুন করে চালু হয়েছে বয়সিং ভাসমান বিওপি। এটি সহ 3টি ভাসমান বিওপিতে চলছে নিয়মিত টহল। পুশ-ইন হতে পারে এমন জায়গায় হাই স্পিড বোট দিয়ে চলছে নজরদারি। বেসিক্যালি আমাদের ভিজিলেন্স অনেক বেড়ে গিয়েছে বয়সিংটা দিয়ে। সো যেহেতু ভিজিলেন্স বেড়ে গিয়েছে, অবভিয়াসলি আমাদের ওখানেও পেট্রোল রাখা থাকে। সো আমরা সেটাকে মনিটর করতে পারছি। জলের পাশাপাশি স্থলেও তৎপরতা বাড়িয়েছে বিজিবি। পুশ-ইন বন্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করা হচ্ছে বিএসএফকে। স্থানীয় জনগণও যদি খেয়াল রাখে তাদের সীমান্তের কাছাকাছি যে ওইদিকে কারো পুশ-ইন করার জন্য প্রথমে তো তারা এসে ওদিকে একটা জায়গায় রাখে, তারপরে হয়তো পুশ-ইন করায়। সেটা যদি স্থানীয় জনগণ খেয়াল করে তা আমাদের পেট্রোলকে খবর দিলে ওইদিকে কুইকলি যেতে পারে। জল কিংবা স্থল কোনো সীমান্ত দিয়ে যাতে পুশ-ইন না হয় সেজন্য সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। বাংলাদেশ ও ভারতের মধ্যে ৭৯ কিলোমিটারের জলসীমান্তে মাদক পাচার, নারী পাচার, শিশু পাচার, বনদস্যু, জলদস্যু সহ বিভিন্ন অপরাধ ঠেকাতে বয়সিং ভাসমান বিওপি সহ 3টি বিওপি স্থাপন করেছে বিজিবি। আরও 20 কিলোমিটার বিপজ্জনক সীমান্তে আরও 2টি বিওপি স্থাপনের মাধ্যমে অপরাধ শূন্যের কোঠায় আনতে চায় এই বাহিনীটি। মাসুদুর রহমান, সময় সংবাদ, সুন্দরবন। সীমান্তে চোরাচালানের পাশাপাশি এখন নতুন আতঙ্ক পুশ-ইন। প্রতিদিনই ভারত থেকে সীমান্তবর্তী এলাকা দিয়ে পুশ-ইনের ঘটনা ঘটছে। অনুপ্রবেশ বন্ধে সীমান্তে বিজিবি ও পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে। সতর্ক করা হয়েছে এলাকাবাসীকেও। প্রায় প্রতিদিনই ভারত থেকে সীমান্তবর্তী এলাকা দিয়ে পুশ-ইনের ঘটনা বেড়েছে। সীমান্তবর্তী জেলাগুলোর মধ্যে কুড়িগ্রাম, ঝিনাইদহ, পঞ্চগড়, ঠাকুরগাঁও, ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে বেশি পুশ-ইনের ঘটনা ঘটছে। ভারতীয় নাগরিক ছাড়াও এই তালিকায় আছে রোহিঙ্গা ও জাতিসংঘ শরণার্থী সংস্থার কার্ডধারী নিবন্ধিতরাও, যাদের আটক করছে বিজেপি। রোহিঙ্গা বা ইন্ডিয়ান নাগরিক বাংলাদেশে বিএসএফরা ঢোকায় দেয়,
আসলে আমরা এলাকাবাসী অনেক সতর্ক আছি। চতুর্দিকে বর্ডার হওয়ার কারণে ইন্ডিয়া বিভিন্নভাবে রোহিঙ্গা এবং ইন্ডিয়ান কার্ডধারী লোকদেরকে এখানে পুশ ইন করাচ্ছে। বিজিবি পক্ষ থেকে আমাদের সীমান্তবাসীদেরকে সতর্ক করা হয়েছে যাতে ইন্ডিয়ার কোনো মানুষ বাংলাদেশে পুশব্যাক না করতে পারে। পুশিং ঠেকাতে বিভিন্ন সীমান্ত পথে বিজিবির পক্ষ থেকে কড়া নজরদারির পাশাপাশি বাড়ানো হয়েছে টহল, সঙ্গে সতর্ক করা হয়েছে এলাকাবাসীকেও। গ্রামবাসী সবাই বিজিবির সাথে নিয়ে আমরা সতর্ক আছি। ভারত থেকে যদি কোনো লোক বাংলাদেশে না নামতে পারে, বিজিবি আমাদেরকে সতর্ক করছে যে ইন্ডিয়া থেকে যদি কোনো লোক না আসে, আর আমরা আমাদের নিচ থেকে অনেক সতর্ক আছি। বিজিবি জানাই কোনো অবৈধ বাংলাদেশি থাকলে আনুষ্ঠানিক প্রক্রিয়া মেনে তাদের ফেরত পাঠানোর কথা জানানো হয়েছে ভারতকে। সীমান্ত অনেক বিস্তৃত হওয়ায় পুশিং ঠেকাতে সাধারণ মানুষের সহযোগিতাও চেয়েছে বিজিবি। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ভারতের আমদানি নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক। খোলা থাকা নবসেবা ও কলকাতা বন্দর ব্যবহার ব্যয়বহুল হওয়ায় ক্ষতির শঙ্কায় রফতানিকারকরা। সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তাদের। এদিকে বিধি নিষেধের বিষয়ে ভারত আনুষ্ঠানিকভাবে এখনও বাংলাদেশকে জানায়নি উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। গেল মাসে ভারতীয় স্থলপথ ব্যবহার করে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য পাঠানোর জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেয় ভারত। এবার স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য আমদানি বন্ধ করল দেশটি। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, ফল ও জুস, তুলা, প্লাস্টিক ও পিভিসি সামগ্রী এবং কাঠের আসবাবপত্র। এসব পণ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের সীমান্তবর্তী কোনো শুল্ক কেন্দ্র দিয়ে আমদানি করা যাবে না, এমনকি পশ্চিমবঙ্গের ফুলবাড়ি ও চ্যাঙ্গাবান্ধা দিয়েও নয়। তবে ভারতের বৈদেশিক বাণিজ্য দফতর জানিয়েছে, এখন থেকে কেবল কলকাতা ও নবসেবা সমুদ্র বন্দর ব্যবহার করেই ভারতীয় ব্যবসায়ীরা এসব পণ্য আমদানি করতে পারবেন। তবে এ পথে রফতানি জটিল ও ব্যয়বহুল উল্লেখ করে ব্যবসায়ীরা জানান, আটকে পড়া রফতানি পণ্য নিয়ে বিপাকে পড়েছেন তারা। কলকাতা এবং নবসেবা সমুদ্র বন্দর দিয়ে যে আমাদের রপ্তানি করার সুযোগ দিচ্ছে, এখান থেকে রপ্তানি করা কঠিন এবং ব্যয়বহুল। নিষেধাজ্ঞার পরে প্রায় 100 ট্রাক গার্মেন্টসের পণ্য আটকা পড়ে আছে। নিষেধাজ্ঞা আসার কারণে দুই দেশের ব্যবসায়িক সমস্যার সম্মুখীন সৃষ্টি হচ্ছে। পার্শ্ববর্তী দেশ হয়ে বাংলাদেশ ভারত পণ্য আমদানি রফতানির বেশিরভাগই হয় স্থলপথে। এক্ষেত্রে বিকল্প বাজার ধরার পাশাপাশি পণ্য বৈচিত্র্যকরণের উপর জোর দেন অর্থনীতিবিদরা। ভারতের সাথে আমাদের বাণিজ্যের যে সম্পর্ক সেটা অটুট থাকলেও আমাদের বিকল্প দরকার, কারণ আমাদের কিন্তু আমাদের যদি আমরা এক্সপোর্ট দেখি তার ডাইভার্সিফিকেশন নাই। 83-84% আমরা একটা পণ্যের উপর ডিপেন্ডেন্ট। এখন আমরা যদি পণ্যের ডাইভার্সিফিকেশন চাই, তাহলে এমনিতে আমরা যেখানে রপ্তানি করব সেটারও ডাইভার্সিফিকেশন হবে। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের বাণিজ্য উপদেষ্টা জানান, আমদানি রফতানি চলমান রাখতে আলোচনা সহ প্রয়োজনীয় সব উদ্যোগ নেওয়া হবে। আমরা এখনো অফিসিয়ালি ভারতের পদক্ষেপটা সম্বন্ধে জানি না। বাণিজ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াতে আমরা কাজ করছি এবং আমরা আশা করি যে যদি কোনো এই বিষয়ে কোনো সমস্যা তৈরি হয়, আমরা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে এটার একটা উপযুক্ত পরিণতিতে আনতে পারব। নতুন নির্দেশনায় মাছ, এলপিজি, ভোজ্য তেল ও পাথরের গুঁড়া আমদানির ক্ষেত্রে কোনো বিধি নিষেধ দেয়নি ভারত। একই সঙ্গে নেপাল বা ভুটানের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতীয় পণ্য পরিবহনের ওপরও নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। ডিপ্লোমা সনদকে ডিগ্রি পাস কোর্স সমমান করার দাবিতে আবারও রাজপথে সারা দেশের নার্সিং শিক্ষার্থীরা। 6 দফা আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে রাজশাহীতে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে জড়িতদের বিচার দাবি করেছেন শিক্ষার্থীরা। রোববার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নার্সিং স্টেশন অবরুদ্ধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এতে রংপুর ও আশেপাশে ডিপ্লোমা নার্সিং কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন। শিক্ষার্থীরা বলেন, এইচএসসি পাশের পর 3 বছর মেয়াদী ডিপ্লোমা নার্সিং কোর্স শেষে ইন্টার্নি ও লাইসেন্স পরীক্ষা সহ প্রায় 4 বছর লেগে যায়। এরপর পড়াশোনা শেষ হলে দেওয়া হয় এইচএসসি সমমান সার্টিফিকেট। তাই ডিপ্লোমা নার্সদের ডিগ্রি পাস কোর্স সমমান সার্টিফিকেট দেওয়ার দাবি জানান তারা। 3.5 বছর আমরা পড়াশোনা করার পর সর্বশেষ আমাদের রেজাল্ট কি, আমরা এইচএসসি সমমান সার্টিফিকেট পাই। রাজশাহী নার্সিং কলেজ প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন বিএসসি নার্সিং এর শিক্ষার্থীরা। সম্প্রতি বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা
ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়। এই ঘটনায় জড়িতদের চাকরিচ্যুত ও আজীবন নিষিদ্ধ করার দাবি জানান শিক্ষার্থীরা। আমাদের বিরুদ্ধে যারা আন্দোলন করছে, যারা আমাদের উপর হামলা করছে, তাদেরকে অতি দ্রুত শাস্তির আওতায় আনতে হবে। আমাদের মারধর করছে, তাদের অতি দ্রুত এখান থেকে অপসারণ করতে হবে। বাইরে যারা ইন্ধন দিয়েছে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে, এখান থেকে অপসারণ করতে হবে। এছাড়া 6 দফা দাবিতে ময়মনসিংহে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। কনক আজাদ, সময় সংবাদ। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এবার প্রশাসনিক কাজ থেকেও বিরত থাকার ঘোষণা দিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। দুপুরে শিক্ষক সমিতির সভা শেষে সিদ্ধান্ত জানানো হয়। এর সঙ্গে সোমবার দুপুর 12টার মধ্যে শিক্ষক লাঞ্ছনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় না আনলে উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচির ঘোষণাও দেয় শিক্ষক সমিতি। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের দাবি নিয়ে দ্বন্দ্বের জেরে গত 18 ফেব্রুয়ারি ছাত্রদল ও বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সেদিন শিক্ষার্থীরা কয়েকজন শিক্ষকের সঙ্গে অপ্রীতিকর আচরণ সহ শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকে কুয়েটে বন্ধ রয়েছে ক্লাস, পরীক্ষা সহ একাডেমিক সব কার্যক্রম। যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন সিন্ডিকেটের সভা করে ডিসিপ্লিনারি করে শোকজ প্রক্রিয়া সম্পন্ন করেছে, এই প্রক্রিয়া চলমান রাখার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। অন্যথায় আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য দাবি জানাচ্ছে। অন্যথায় শিক্ষা কার্যক্রম শুরু না হওয়া সহ পরবর্তীতে উদ্ভূত সকল পরিস্থিতির দায় দায়িত্ব ভাইস চ্যান্সেলর মহোদয়কে বহন করতে হবে। বাংলার সময় আরও থাকছে। শিলাবৃষ্টিতে ঝরে পড়েছে মুকুল ও গুটি। জামালপুরের লিচু বাগানে ফলন বিপর্যয়ের শঙ্কা। উৎপাদন কম হলেও আকার বড় হয়েছে বলছে কৃষি বিভাগ। দেশে বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু হয় হাওড় জেলা সুনামগঞ্জে। প্রাকৃতিক এই দুর্যোগে সবচেয়ে বেশি শিকার শ্রমজীবী মানুষ। জেলা প্রশাসন বলছে হাওড় অঞ্চলে লাইটনিং অ্যারেস্টার স্থাপনের চিন্তা রয়েছে, তবে তা ব্যয়বহুল। হিমাদ্রি শেখর ভদ্রের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেশে প্রতি বছরই বজ্রপাতে বেঘরে প্রাণ হারাচ্ছে বহু মানুষ। তাই তো আকাশে মেঘ দেখলেই ভয় পান হাওড়পাড়ের জেলা সুনামগঞ্জের মানুষ। বৃষ্টি শুরু হলে অনেকেই আশ্রয় নেন গাছ ও ছাউনির নিচে। এরপরও প্রাণহানি কমছে না। গত 10 বছরে এই জেলায় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 387 জন মানুষ। প্রাকৃতিক এই দুর্যোগে সবচেয়ে বেশি শিকার শ্রমজীবী মানুষ। ও তো টাটা বলার সময় তো এখানে তো কোনো বাড়ি করতাম না, কিন্তু আমরা আর মানে আল্লাহ ভরসা কইরা মানে ও মানে বই থাকি। এটা নাগা উড়ায় বাতাসে, এটা নাগা উড়ায় বাতাসে জাগাতে বই থাকি। অনুদানের মায়া যাইতেন ব্যবস্থা নাই। আমরা তেরবাল থাকে না, এগুলাতে কিছু মানে জান রক্ষা করে। ঠাডা মেঘ দিলে তো আমরা ওইখানে বই থাকি, মদান গন নাই, বাড়ি নাই, গন নাই। জেলা প্রশাসন বলছে বিশাল হাওড়াঞ্চলে অনেক লাইটনিং অ্যারেস্টার স্থাপন করা প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল। একটা হাওড়ের মোটামুটি আয়তন, গড় আয়তন আমার বিশ্বাস যে 20 থেকে 25 বর্গ কিলোমিটার। তাই এর মধ্যে অনেক এই ধরনের বজ্র নিরোধক দণ্ড লাগবে, যেটা মানে অ্যাফোর্ড করা সরকারের পক্ষে হয়তো সময়সাধ্য ব্যাপার। বজ্রপাত থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই বলেও মনে করেন সংশ্লিষ্টরা। সময় সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্য হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সিরাজগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সিরাজগঞ্জ সরকারি কলেজ ক্যাম্পাসে কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এখনও হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতক গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দ্রুত আসামিদের গ্রেফতার করে সুষ্ঠু বিচার নিশ্চিতের পাশাপাশি নিরাপদ ক্যাম্পাসের দাবি জানান তারা। নেত্রকোনার দুর্গাপুরে সুসং সরকারি কলেজে ডিগ্রি 3য় বর্ষে অতিরিক্ত ভর্তি ফি নেওয়ার অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। দুপুরে কলেজ প্রাঙ্গণে প্রতিবাদ সভা করেন তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। শিক্ষার্থীদের অভিযোগ, গত বছর সেশন ভর্তি ফি 1100 টাকা নেওয়া হলেও এবছর অতিরিক্ত বিভিন্ন খাতে যোগ করে নেওয়া হয়েছে 1950 টাকা। ভর্তি ফি কমানোর দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। শেখ হাসিনা অনেক সম্পদের তথ্য গোপন করেছেন বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। সকালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন।
দুদক চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার নির্বাচনী হলফনামায় সম্পদের পরিমাণ, আয়কর রিটার্নে সম্পদের পরিমাণের সঙ্গে দুদকের অনুসন্ধানে অনেক গরমিল আছে। তিনি অনেক সম্পদের পরিমাণ গোপন করেছেন। একই অভিযোগে তার সঙ্গে তার সন্তান ও বোনের নামেও মামলা করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী, তার সন্তান এবং তার ভগ্নী এবং তার সন্তান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আরও একটি বা দুটি মামলা অনুসন্ধানাধীন রয়েছে। নির্বাচনের সময় তিনি যে সম্পদ বিবরণী দিয়েছেন, তার ট্যাক্স রিটার্নে যে সম্পদ বিবরণী দেওয়া হয়েছে এবং আমরা যা পেয়েছি তার মধ্যে আমরা তুলনামূলক পরীক্ষা করে দেখছি যে তাতে সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। তো কাজে সেগুলি আমরা মনে করছি একসময় এগুলি মামলা মোকদ্দমার দিকে এগোবে এবং আমরা সেভাবে এগিয়ে যাব। চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে না দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সুরক্ষা কমিটি। সকাল থেকে চট্টগ্রামে বন্দর ও কাস্টমসের সামনে চলে এই কর্মসূচি। এ সময় বক্তারা বলেন, দেশের হৃৎপিণ্ড চট্টগ্রাম বন্দর, গুরুত্বপূর্ণ নিউমেরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশিদের হাতে না দেওয়ার দাবি তুলে ধরেন বক্তারা। বলেন, বন্দরের আধুনিকায়ন সবাই চায়, তবে নিরাপত্তা ঝুঁকি যেন তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিদেশিদের হাতে বন্দর দেয়া হলে হুমকির মুখে পড়বে দেশের সার্বভৌমত্ব। আমরা বিদেশি বিনিয়োগের বিরুদ্ধে না, কিন্তু আমরা বলছি যে এনসিটি পরিচালনার সক্ষমতা আমরা দেখিয়েছি অতীতে, সেই সক্ষমতার জায়গা থেকে এনসিটি কেন বিদেশি কোম্পানিকে দেওয়া হবে? এটা আমাদের হার্ট, হৃৎপিণ্ড, এটা আমরা কখনোই এভাবে দিব না, কারো একক সিদ্ধান্ত আমরা এটা দিব না। যদি দিতেই হয় জুলাইয়ের স্টেক হোল্ডার এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন বিশেষ ব্যক্তি বিশেষ সকলকে নিয়ে বসে আলোচনা সাপেক্ষে এটা ভাবা যেতে পারে। একক সিদ্ধান্তে না গিয়ে সরকার সবাইকে নিয়ে সম্মিলিত একটা উদ্যোগ নেওয়া এই মুহূর্তে খুবই প্রয়োজন। এনবিআর বিলুপ্ত করে রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে রংপুরে কর্মবিরতি পালন করেছে কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগ সহ জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। কলম বিরতির অংশ হিসেবে চতুর্থ দিনের মতো আজ সকালে অফিসের সামনে এসে জড়ো হন সবাই। বন্ধ রাখা হয় দাপ্তরিক কার্যক্রম। এতে সেবা নিতে আসা গ্রাহকরা ভোগান্তিতে পড়েন। এ সময় প্রণীত রাজস্ব অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা, জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার সংক্রান্ত পরামর্শ কমিটির প্রতিবেদন প্রকাশ সহ বেশ কিছু দাবি জানানো হয়। নারায়ণগঞ্জের রাজুকের অভিযানে অপসারণ হলো বহুতল নির্মাণাধীন 7টি ভবনের নকশা বহির্ভূত অংশ। দুপুরে ফতুল্লার ইসদায়ের, মাসদায়ের ও জামতলা মসজিদ রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাজুকের অনুমোদন না মানায় 3টি ভবনের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান। এছাড়া আরও 4টি বহুতল ভবনের বর্ধিতাংশ অপসারণ করা হয়। একই সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে জব্দ করা হয় মিটার। বাংলার সময় আরও থাকছে, অর্থনৈতিক উন্নয়নে এখনও পিছিয়ে ময়মনসিংহ বিভাগ। গ্যাস সংকটে গতি নেই শিল্পায়নে, হচ্ছে না কাঙ্ক্ষিত কর্মসংস্থান। অঞ্চলভিত্তিক কলকারখানা স্থাপনের তাগিদ। ফরিদপুরের সদরপুর থানায় হামলা ও অস্ত্র লুটের মামলায় গ্রেফতার 11 জনকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান। তিনি জানান, শনিবার রাতে যাত্রাবাড়ি ও ঠেঙ্গাবাড়ি গ্রামে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় থানায় হামলা চালিয়ে সরকারি অস্ত্র লুটের মামলায় 11 জনকে গ্রেফতার করা হয়। 2024 সালের 5 আগস্ট সদরপুর থানায় হামলা চালিয়ে আগুন দেয় একদল দুর্বৃত্ত। সে সময় খোয়া যায় থানায় থাকা সরকারি অস্ত্র। সে ঘটনায় বাদী হয়ে মামলা করে পুলিশ। গ্যাস সংকটে গতি নেই শিল্পায়নে, হচ্ছে না কাঙ্ক্ষিত কর্মসংস্থানও। সম্ভাবনার দুয়ার খুলছে না পর্যটন শিল্পেও। সব মিলিয়ে অর্থনৈতিক উন্নয়নে এখনও পিছিয়ে ময়মনসিংহ বিভাগ। এমন অবস্থায় অঞ্চলভিত্তিক শিল্পায়নের বিকল্প নেই বলে মনে করেন অর্থনীতিবিদরা। জেলা প্রতিবেদকদের সহায়তায় ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার 9 বছর পেরিয়েছে, তবে উন্নয়নের গল্পে এখনও পিছিয়ে ব্রহ্মপুত্র পাড়ের এই বিভাগ। ভালুকা ও ত্রিশালে বেশ কিছু কারখানা গড়ে উঠলেও অন্য উপজেলায় নেই দৃশ্যমান উন্নয়ন। 2018 সালে ঈশ্বরগঞ্জে 200 একর জমিতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা থাকলেও তা আলোর মুখ দেখেনি দীর্ঘদিনেও। ভালুকা অঞ্চলের আসলে যারা মিল ফ্যাক্টরিরা আছেন তারা আসলে ময়মনসিংহমুখী না, তারা
সকলেই ঢাকামুখী। জামালপুর, নেত্রকোনা ও শেরপুরেও একই দশা। শেরপুরে পর্যটন শিল্পে সম্ভাবনা থাকলেও গড়ে ওঠেনি কাঙ্ক্ষিত অবকাঠামো। হাওড়া অঞ্চল নেত্রকোনায় এক ফসলি কৃষির উপর নির্ভরশীল শ্রমজীবী মানুষ বর্ষাকালে থাকেন বেকার। গ্যাস সংকটে থমকে আছে বিসিক শিল্পাঞ্চলের কার্যক্রম। আর জামালপুরে একমাত্র অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার 9 বছর পরও কার্যক্রম শুরু হয়নি পুরোপুরি। যদি অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি করা যায় বা কোনো একটা অর্থনৈতিক জোন তৈরি করা যায় তাহলে এখানকার মানুষের আয় রোজগার বাড়বে। এই যখন পরিস্থিতি, তখন সরকারি উদ্যোগের অপেক্ষায় স্থানীয় প্রশাসন। আমরা যদি রাস্তাঘাটের উন্নয়ন করতে পারি তাহলে এই এলাকায় একটি অর্থনৈতিক জোন করার পরিকল্পনা গ্রহণ করা যেতে পারে। শিল্পায়নের মাধ্যমে উৎপাদন ও কর্মসংস্থান নিশ্চিত করতে ময়মনসিংহ বিভাগে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার দাবি সংশ্লিষ্টদের। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। মেহেরপুরে কাল বৈশাখীর তাণ্ডবে তছনছ আম, লিচু বাগান ও ফসলের ক্ষেত। শনিবার সন্ধ্যায় কাল বৈশাখীর তাণ্ডবে চাঁদবিল গ্রামের 40 থেকে 50 ভাগ আম, লিচু ঝরে পড়ে। মাটির সঙ্গে নুয়ে পড়েছে কলা ও ধান ক্ষেত। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা চাষিদের। মাঠ ঘুরে ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছে কৃষি বিভাগ। গাছপালা ভেঙে পড়ে সড়কের উপর, এতে বিঘ্ন ঘটে যান চলাচলে। প্রাকৃতিক বিপর্যয়ে দিশেহারা জামালপুরের লিচু চাষিরা। শিলাবৃষ্টিতে লিচুর ফুল ও মুকুল নষ্ট হয়েছে, আর তাপপ্রবাহের কারণে ফলন কম হয়েছে। তবে কৃষি কর্মকর্তারা বলছেন চলতি বছর লিচুর ফলন কিছুটা কম হলেও আকারে বড় হয়েছে। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুরের 7 উপজেলার মধ্যে সবচেয়ে বেশি লিচুর চাষ হয় সদর উপজেলায়। চায়না 3, এলাচি, বোম্বাই এবং মুজাফফরি জাতের লিচুর চাষ হয় এই এলাকায়। গত কয়েক বছর ধরে লিচু চাষে লাভবান হওয়ায় আগ্রহ বেড়েছে চাষিদের, কিন্তু চলতি বছর ঝড় বৃষ্টিতে ফুল ও মুকুল নষ্ট হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। এছাড়াও তাপপ্রবাহের কারণে ফলন কম হয়েছে। দাম কম থাকায় খরচের টাকা ওঠানো নিয়ে শঙ্কায় চাষিরা। প্রচুর খরা থাকার জন্য আমাদের মুকুল শুরুতেই নষ্ট হয়ে গেছিল। পোকা বেশি লেচুর মধ্যে। এবার ব্যাপারীরা আইসা খালি লেচু নিবার চায় না। সার বীজ দেওয়ার পরে দেখা গেল সারে তেমন কাজ করে না, লেচু অনেক ফাইডা যাইতেছে, জয়রা যাইতেছে, পোকা। লিচুর ফলন কিছুটা কম হলেও আকারে বড় হয়েছে জানিয়ে কৃষি কর্মকর্তা জানান, লোকসান পুষিয়ে নিতে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। লিচুর একটা যে সেচ ব্যবস্থাপনা, সেচের উপর প্রয়োগ করতে হয়, গাছের ফলে সেচ দিতে হয়, তো সেটা আমরা প্রয়োজনীয় সময় মতো আমরা পরামর্শ দিয়েছি। জেলায় 150 হেক্টর জমিতে লিচুর বাগান আছে, এর মধ্যে সদর উপজেলায় 14 হেক্টর। সময় সংবাদ, জামালপুর। বৃষ্টির ছোঁয়ায় সজীব হয়ে উঠেছে মৌলভীবাজারের চা বাগান। গাছে এসেছে নতুন করে। মৌসুমের শুরুতে পাতা সংগ্রহে ব্যস্ত শ্রমিকরা। বৃষ্টি অব্যাহত থাকলে কাঙ্ক্ষিত উৎপাদনের আশা সংশ্লিষ্টদের। পাহাড় টিলায় সবুজের হাতছানি। বৃষ্টির পানি পেয়ে বদলে গেছে মৌলভীবাজার জেলার চা বাগানগুলো। মৌসুমের শুরুতে কচি পাতা ওঠাতে ব্যস্ত নারী শ্রমিকেরা। যে যত বেশি চা পাতা ওঠাবেন তিনি ততই লাভবান হবেন, তাই চলছে বিরামহীন কাজ। চলতি বছরের দীর্ঘস্থায়ী খরায় চা বাগানের চারাসহ অনেক গাছের বেশ ক্ষতি হয়েছে। তবে সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত গাছগুলোতে নতুন করে পাতা গজিয়েছে। এবছর গেল বছরের তুলনায় কচি পাতা অনেক কম। এতে শ্রমিকরা যেমন পাতা কম পাচ্ছেন, তেমনি উৎপাদন মৌসুমে পর্যাপ্ত পাতার অভাবে চালু হয়নি জেলার অধিকাংশ বাগানের কারখানা। খরা কারণে চারা আমাদের শুকায় গেছিল, শুকানিতে এখন বৃষ্টি হওয়াতে চারা কিছু পাতি হয়েছে। 15 কেজি 12 কেজি এইভাবে পাতি দিতেছি। বৃষ্টি যদি আগে হতো তো আমরা এখন বর্তমানে পাতা বেশি পাইতাম, তো আমাদের কারখানাটাও চলতো। এখন পাতা না পাওয়াতে আমরা কারখানা অনেক বন্ধ আছে। সামনের মাসগুলোতে বৃষ্টিপাত আরো বাড়লে চায়ের উৎপাদন বাড়ার সম্ভাবনা এবং গুণগত মানও ঠিক থাকবে বলছেন চা শিল্প সংশ্লিষ্টরা। অনেকগুলা চা বাগানে অনেকগুলা গাছ পড়ে গিয়েছিল, সেই জন্য বিহাইন্ডে চলে গিয়েছিল, কিন্তু ইতিমধ্যে যেহেতু কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আমরা আশাবাদী উৎপাদন বাড়বে। আশানুরূপ বৃষ্টি হচ্ছে না, আরও বৃষ্টি হওয়া প্রয়োজন। বৃষ্টি হইলে আশা করি আমাদের চা প্রোডাকশন বর্ধিত হবে। আগামী মাসগুলোতে পর্যাপ্ত বৃষ্টিপাত ও সানলাইট দুইটাই পাই, তাহলে আমরা হয়তো কভার করতে পারবো। বাংলাদেশ চা বোর্ডের তথ্য মতে চলতি বছর 10 কোটি 30 লাখ কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
ভারতের পুশিন ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার। সুন্দরবন খেসা জলসীমায় স্পিড বোটে রাত দিন টহলে বিজিবি। জলদস্যু, মাদক ও মানব পাচার ঠেকাতেও তৎপর। ভারতের আমদানি নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে পণ্যবাহী ট্রাকের জটলা। নবসেবা ও কলকাতা বন্দর ব্যয়বহুল হওয়ায় ক্ষতির শঙ্কা। আলোচনা করে সমস্যা সমাধানের আশা। ডিপ্লোমা সনদকে স্নাতক সমমান করার দাবিতে আবারও রাজপথে নার্সিং শিক্ষার্থীরা। জেলায় জেলায় বিক্ষোভ। 6 দফা আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ে।